একটি মহাদেশে বাকি আছে এবং সেটা আমার জীবনের শেষ স্বপ্ন, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। আপনি ফিনল্যান্ডে গিয়েছিলেন মূলত ভ্রমণের উদ্দেশ্যে, যে টাকা বলতে পারেন, কারণ মানুষ ডিফারেন্ট, ওখানকার ওয়েদারটা ভালো, অনেকটা বাংলাদেশের মতো। ইতালি রোমের ইতিহাস আপনাকে টানে? হ্যাঁ, ইটালি রোমের ইতিহাস, এবং রোমের চাইতে আমার মনে হয় খুব বেশি টানে ভেনিস। মানে অ্যান্টার্কটিকা যাবো, তখন আর্জেন্টিনাতে যাবো এই ডিসেম্বরে। বিল গেটসের মতো একটা মানুষ কেন ম্যাকডোনাল্ডসের মতো জায়গায় দাঁড়িয়ে থেকে খাবার নিচ্ছে? অ্যালন মাস্ক কেন এইভাবে হেঁটে যাচ্ছে? আমি বলছিলাম যে ভ্রমণে কিভাবে উৎসাহিত হয়েছিলেন, শুরুটা কিভাবে? ভ্রমণে আসলে আমার হয়তোবা আমি বংশগত এরকম ছিলাম, আমার বাবা টুকটাক ভ্রমণ করতো। আমার ভাই তারেক অনু বাংলাদেশের একজন বিখ্যাত ট্রাভেলার, পৃথিবীর 100টার উপরে 100-র উপরে দেশ ভ্রমণ করেছে, এবং সেই সাথে উত্তর মেরু গিয়েছিল। আমরা দুই ভাই একসাথে পৃথিবীর 50টার উপরে দেশ ভ্রমণ করেছি। এবং আমাদের সম্প্রতি আপনাদেরকে আপনার টেলিভিশনের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমি এই পর্যন্ত পৃথিবীর 6টি মহাদেশ ঘুরেছি। একটি মহাদেশে বাকি আছে এবং সেটা আমার জীবনের শেষ স্বপ্ন, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। এবং আমাদের বিশাল একটি টিম, আমরা মোটামুটি 30 জনের মতো একটি টিম, যেখানে কিনা মেয়েরা রয়েছে 10-15 জন বা 15 জনের মতো মেয়ে মনে হয় সম্ভবত। আমরা একটা বড় একটা টিম, বিভিন্ন দেশের না শুধু বাংলাদেশিরা, কিন্তু বিভিন্ন দেশে থাকে, কেউ অস্ট্রেলিয়াতে থাকে, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ বাংলাদেশ, সব কিছু মিলে। আমি যেমন ফিনল্যান্ডে থাকি, আমরা যাচ্ছি অ্যান্টার্কটিকাতে। এবং এটা আমার মানে ভ্রমণ জীবনের সর্বশেষ স্বপ্ন আর কি। তো যাই হোক আর কি, তারে কোনো আমার খুব ক্লোজ ছিল, যেহেতু আমরা দুই ভাই একসাথে ভ্রমণ করেছি। এবং সেই সাথে বাংলাদেশের পাখি বিশেষজ্ঞ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ট্র্যাকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, যিনি আমাদের মতো শত শত তরুণের মনে এই ভ্রমণের বীজ বুনে দিয়েছেন, তারই সান্নিধ্যে আমি বড় হয়েছি। এবং বাংলাদেশে যখন ছিলাম তখন ওনার সাথে পাখি দেখতে বাংলাদেশের বিভিন্ন বনে যাওয়া হয়েছে আমার। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। বিশেষ করে চট্টগ্রামে যাওয়া হয়েছে, নওগাঁর আশেপাশে অনেক বিলে যাওয়া হয়েছে। তখন থেকে মেনলি ভ্রমণের নেশাটা আমাকে পেয়ে বসে। এরপরে তো 2006-এ ফিনল্যান্ডে চলে গেলাম। ফিনল্যান্ডে যাওয়ার পরে নতুন দেশ, নতুন সব কিছু। হ্যাঁ, এরপরে আরেকটু নিজেকে সমৃদ্ধ করলাম যে কেমন করে ভ্রমণটা শুরু করা যায়। তো তারপরে চাকরি শুরু করলাম একটা 13তলা জাহাজে, যে জাহাজটা ফিনল্যান্ড থেকে সুইডেনে যায়, আবার সুইডেন থেকে ফিনল্যান্ডে। সেটা একটা প্রমোত্তরী। এটা কি ভ্রমণের উদ্দেশ্যে এখানে চাকরি নেওয়া? ওরকম ঠিক না, জীবিকার তাগিদে আর কি, জীবনের তাগিদে। ওখানে আমি একটা ক্লিনিং জব করতাম। সো ওটা 13তলা জাহাজ, এখান থেকে ট্যুরিস্ট নিয়ে যেত, সারা রাত জাহাজটা চলতো, একদম টাইটানিকের মতো, আবার আসতো। তো এরকমভাবে ওই জায়গাটা শুরু করলাম। তো প্রথম বেতনের টাকা দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম একদম ইউরোপের প্রথম 9টি দেশ ভ্রমণ করেছি। আমরা কি ধরে নেব আপনি ফিনল্যান্ডে গিয়েছিলেন মূলত ভ্রমণের উদ্দেশ্যে, যে টাকা বলতে পারেন, টাকা ইনকাম করবো আর ভ্রমণ করবো? জি, রত দেখা হবে, কলা বেচা হবে একসাথে, সেই দুটো দেশ, দুটো একসাথে কাজ হবে। এবং তারপর আস্তে আস্তে ইউরোপটা আমি খুবই ভালো মতো ভ্রমণ করেছি। বিশেষ করে আমার পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত নর্থ ক্যাপ যাওয়া হয়েছে পর্যন্ত 4বার। আমার খুব প্রিয় শহর হ্যামারফেস্ট, পৃথিবীর উত্তরের শেষ শহর, যেখানে মাত্র 10,000 লোকের বসতি, সেখানে যাওয়া হয়েছে। এই চমৎকার কিছু জায়গা আমার মানে বলতে পারেন। এবং ইটালিতে আমি বারবার যেতে চাই। অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনার প্রিয় দেশ কোনটা, কিংবা কোন দেশে বারবার যেতে ইচ্ছা করে। ইটালি আমার কাছে আমার অন্যতম একটা প্রিয় একটি জায়গা, কারণ ওখানে হিস্টোরি আছে, আচ্ছা, নেচার আছে, তারপরে হচ্ছে ওখানকার মানুষ ডিফারেন্ট, ওখানকার ওয়েদারটা ভালো, অনেকটা বাংলাদেশের মতো। ইতালি রোমের ইতিহাস আপনাকে টানে? হ্যাঁ, ইটালি রোমের ইতিহাস, এবং রোমের চাইতে আমার মনে হয় খুব বেশি টানে ভেনিস। আই লাভ ভেনিস। আমি এ পর্যন্ত 4বার গিয়েছি। আমি কিছুদিন গত বছরও গেলাম। খুব ভালো লেগেছে ভেনিসের, কারণ 1000 বছর আগে সমুদ্রের ভিতরে একটি মানে একটা শহর কিভাবে গড়ে উঠলো, এটা ভাবতো তখন আমাদের কোনো ইঞ্জিনিয়ারিংয়ের যে সিস্টেমগুলো ছিল, কিংবা ওয়াটার ডেভেলপমেন্টের সিস্টেমগুলো ছিল, কেমন করে কি করলো যে একটা শহরে কোনো রিক্সা নাই, কোনো সাইকেল নাই, কোনো হুন্ডা নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, সবারই আছে শুধু নৌকা, এবং দ্যাট ওয়ান ইজ গন্ডোলা। এবং এই গন্ডোলাতে করেই তারা চলে বেড়াচ্ছে। তো এই যে 1500 বছরের আগের যে ইতিহাস, এটার ভিতরে একটা মজা আছে। ফ্রান্স আমার খুব প্রিয় একটা, এই যে দেখতে পাচ্ছেন মোনালিসা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে পেইন্টিংটা আর কি। কিন্তু আমি ওনার সামনে যেয়ে কিন্তু খুব একটা হইনি, যে
যে আমার কাছে মনে হয়নি যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি, কারণ দা ভিঞ্চির অনেক কাজ আছে, মোনালিসাটা যেহেতু তার লাস্ট পেন্টিং ছিল বলে অনেক বিখ্যাত ছিল। তা আমার খুবই ইচ্ছা হয় যে পৃথিবীর প্রত্যেকটা মিউজিয়ামে মানে যে খুঁটে খুঁটে দেখা, তাহলে আমাদের যে ইতিহাসটা যে কোনো একটা দেশের কিংবা যে কোনো একটা শহরের ইতিহাস জানতে হলে কিন্তু মিউজিয়ামে যেতে হবে, এটা কোনো বিকল্প নাই। তো মিউজিয়ামগুলো আমার দেখা খুব শখের ভিতরে পড়ে। এরপরে পৃথিবীর বিখ্যাত কোনো মানুষের বাসায় যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানটা ছুঁয়ে দেখা, যেমন কার্ল মার্কসের বাসা আমি বনে গেছিলাম, থ্রিয়ার, জার্মানি থ্রিয়ারে গেছিলাম, যেরকম একটা বিশ্ববিখ্যাত লেখক দার্শনিক মানুষ যেখানে জন্মগ্রহণ করেছিল। তারপর সুর সম্রাট বিটোভেন, ওনার বাসা রয়েছে বনে, জার্মানি বনে, ওখানে যাওয়া হয়েছিল। মাদার তেরেসার বাসা, উনি জন্মগ্রহণ করেছিল মেসিডোনিয়াতে, তো মেসিডোনিয়াতে যে স্কপে যে রাজধানী, সেখানে আমি গিয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা, এবারকার লাস্ট যেটা গিয়েছিলাম, খুবই কিংবদন্তি মানুষ চে গুয়েভারা, আমার কিউবা যাওয়া হয়েছিল। তো চে গুয়েভারা যেখানে মারা গেছে, ওনার জন্মস্থান আর্জেন্টিনা, ওখানে আমি যাইনি, তবে যাচ্ছি, যখন অ্যান্টার্কটিকা যাবো তখন আর্জেন্টিনাতে যাবো এই ডিসেম্বরে। কিন্তু আমি গেছিলাম তার সমাধিতে, ফিদেল কাস্ট্রোর দেশ, চে গুয়েভারার দেশ, কিউবাতে গেছিলাম আর কি। তো তখন তার সমাধিতে যাওয়া হয়েছিল। এই জায়গাগুলোতে ছুঁয়ে দেখা, সেগুলোকে বাংলাদেশের তরুণদের মাঝে রিপ্রেজেন্ট করা, আপনাদের সবার ভিতরে ছড়িয়ে দেওয়া, ভালো লাগে। এটা অনুপ্রেরণা কাজ করে বিপ্লবীদের, হ্যাঁ এসব জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং তারা জীবনটাকে কত ইজিলি দেখেছে, কত সিম্পলভাবে লাইফ লিড করেছে। যত ভ্রমণ করবেন তত আপনি নিজেকে আরও সমৃদ্ধ করবেন, তত দেখবেন যে না, আচ্ছা এই মানুষটা এত চমৎকার, এত সুন্দর, কেন কীভাবে আছে, কেন আপনি এত সিম্পলভাবে থাকে। হ্যাঁ, বিল গেটসের মতো একটা মানুষ কেন ম্যাকডোনাল্ডসের মতো জায়গায় দাঁড়িয়ে থেকে খাবার নিচ্ছে, এলন মাস্ক কেন এইভাবে হেঁটে যাচ্ছে, মানে এই যে একটা জিনিসগুলো আর কি, যারা পৃথিবীর টপ ধনীদের ভিতরে একজন, কি একটা মার্কিং অভিনেতা কেন রাস্তায় আমাদের সাথে হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের মতো সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন কাজ করছে। হ্যাঁ, আমি একদিন দেখি ফিনল্যান্ডে কোনো ধরনের এক্সট্রা সুবিধা নিচ্ছে না, ভিআইপি হিসেবে না। আমি যেমন ফিনল্যান্ডে একদিনকার দেখছি যে আমার পাশ দিয়ে মিস্টার প্রেসিডেন্ট হেঁটে যাচ্ছে, জাস্ট একটা গার্ড। তা আমি তারা বললো হ্যালো মিস্টার প্রেসিডেন্ট, হাত দেখালো আর কি। সো এটা আসলে বোঝা উচিত যে আমাদের যে সিস্টেমগুলো আর কি, আমি যদি ভ্রমণ না করতাম আমি কিন্তু এটা বুঝতাম না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।